সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি রাশেদ লিমন। জয়ের সম্ভাবনা নেই দেখেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। বিএনপিকে মানুষ কেন ভোট দিবে সেই প্রশ্ন রাখেন তিনি। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সামরিক সদস্যদের হত্যার বিষয়ে কমিশন গঠন করা উচিত বলেও মত সরকার প্রধানের। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের ছাড়া নির্বাচনে না যাওয়ার দাবিতে অনড় বিএনপি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আলোচনায় নির্বাচন। এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম.এ. মান্নান, এমপি, পরিকল্পনা মন্ত্রী, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিবেন এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনারাও চাইলে এই আলোচনায় অংশ নিতে পারেন। সেজন্য টেলিভিশনে দেখার নাম্বারে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগও, সার্চ কমিটির মাধ্যমেই হবে নতুন ইসি। চলতি মাসেই খুলে দেওয়া হবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী। আবাস উপযোগী করা হচ্ছে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকাদান। ক্লিন ফিডে আসা 24টি চ্যানেল না চালালে ভঙ্গ হবে কেবল অপারেটরদের লাইসেন্সের শর্ত, জানালেন তথ্যমন্ত্রী। বিভ্রান্তি নিরসনে সরকারের হস্তক্ষেপ চায় অ্যাডকো। মাদক মামলায় পরিমণিকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট, মিলছে সম্পৃক্ততা, প্রমাণ হলে হতে পারে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। 10 অক্টোবর শুনানি। এবং মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপের হট ফেভারিট ভারতকে রুখে দিল বাংলাদেশ। 10 জনের দল নিয়েও 1-1 গোলে ড্র। দেখছিলাম শিরোনাম। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, নির্বাচনের কে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন আপনারা, প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগও। প্রশ্ন উঠেছে, কি আশায় মানুষ ভোট দিবে বিএনপিকে? ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে আজকে একটু আগে প্রারম্ভিক বক্তব্যে আপনি যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে বিএনপিকে জনগণ ভোট দেবে না এবং কেন দেবে প্রশ্ন, এবং নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই বলেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আর অন্যদিকে বিএনপি নির্বাচন নিয়ে যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যটা মানে কতটা যৌক্তিক, এইটার মূল কথা। এখানে মূল ইস্যুটা হচ্ছে কি, নির্বাচনের যে মূল ইস্যু সেটা হচ্ছে যে এই নির্বাচন কেন, কাদের জন্যে এবং কী উদ্দেশ্যে, এটা হলো মূল কথা। এখানে আপনার ইস্যুর মধ্যে 3টে জিনিস থাকে নির্বাচন সংশ্লিষ্ট: প্রসেস অফ পোলারাইজেশন, প্রসেস অফ মোবিলাইজেশন অ্যান্ড প্রসেস অফ পার্টিসিপেশন। কাদের পোলারাইজেশন? জনগণের পোলারাইজেশন, মোবিলাইজেশন জনগণের, পার্টিসিপেশন মানে ভোটে পার্টিসিপেশন জনগণের। এই প্রশ্ন ভোটারদের। এখন বিএনপি একটি রাজনৈতিক দল এবং হঠাৎ মানে গজে আসা রাজনৈতিক দল না। এটা কোনো বিপ্লবী রাজনৈতিক দল না। এটা কোনো বিশেষ আদর্শে মৌলবাদী কোনো রাজনৈতিক সংগঠন না, অর্থাৎ এটা কোনো গোপন সংগঠন না। এটা প্রকাশ্য একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল শুধু যে ক্ষমতার জন্যেই সবসময় লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে তা নয়। লড়াই সংগ্রাম করে জনগণের বিভিন্ন দাবি দেওয়া মানে এইসব নিয়ে। তো পার্লামেন্টে যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে একটা মানে আপনার এক্সপায়ারি অফ এ টেনিওর অফ 5 ইয়ার্স। আমাদের দেশে 5 বছরের পরে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং ভোটের মাধ্যমে জনগণ
তাদের নেতা, তাদের সরকার নির্বাচন করে। এই 5 বছরের মূল্যায়ন করা হয় যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আছে তাদের কার্যক্রম জনগণের পক্ষে দেশের জন্যে কতটা মঙ্গলজনক এটা এবং কতটা হয়েছে এটা জনগণ সেটা বিচারের মালিক হলো জনগণ। জনগণ যদি বিচার করে বোঝে যে না এই সরকারের মানে কার্যক্রম সন্তোষজনক, তারা আবার ভোট দেবে, তারা ক্ষমতায় যাবে। এরকম অনেক দেশই আছে, অনেক দলই আছে যারা পরপর একাধিকবার তারা ক্ষমতায় যায়। যেমন পশ্চিমবাংলায় বামফ্রন্ট এক নাগার 35 বছর ছিল। এই যে মমতা ব্যানার্জি পরপর মানে দুইবারই বোধহয় উনি ক্ষমতায় আছেন। বিজেপিও 2বার আছে, কংগ্রেস তো একসময় একাধারে অনেক দিন ছিল। এখন আমাদের দেশে আপনার এই জনগণের এই যে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা, যে ইস্যুটা, সেটা মানে বিএনপি কিভাবে দেখছে। আমরা মনে করি যে দেশে কোনো প্রকারের গণতান্ত্রিক কোনো মানে ব্যবস্থা নেই। এদেশের জনগণের হাতে তাদের যে দেশের যে সার্বভৌম ক্ষমতাটা যেটা ন্যস্ত থাকে দেশের জনগণের হাতে, সেটা তাদের হাতে এখন আর নেই এবং জনগণ ভোট দিতে পারছে না। এই যে ভোট দিতে পারছে না, এই কারণে রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই ভোটাধিকারটাকে নিশ্চিত করা। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই যে বক্তব্য, এই বক্তব্যটাই আমাদের বক্তব্য। এটা কেবল আমরা বক্তব্য দিয়েছি। এখন এই বক্তব্য আদায়ের জন্যে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের মানে যেটা করার আমরা করব। কিন্তু সেক্ষেত্রেও মানে দেশের দীর্ঘদিন যাবৎ আপনি দেখছেন যে এখানে রাজনৈতিক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে বিরোধী দল তারা ইচ্ছে করলেও কথা বলতে পারে না। দেশটা তো সবারই মঙ্গলের জন্য। এখানে মাননীয় মন্ত্রী আছেন, পরিকল্পনা মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, দেশের পরিকল্পনা সংশ্লিষ্ট এবং ব্যক্তিগত জীবনে উনি অনেক ভদ্রলোক। এ বিষয়ে মানে কোনো সন্দেহ নেই। এখানে সিনিয়র সাংবাদিক ডিবিসির মানে উনি মানে বলা যায় উনি সর্বা কর্ণধার সিইও মঞ্জুর ভাই আছেন। উনি অত্যন্ত ভালো বক্তা এবং মানে নিরপেক্ষ একজন মানে ব্যক্তি। ওনার বক্তব্য আমরা শুনবো। আমাদের বক্তব্য হচ্ছে দেশটা তো সবারই। আমরা যে 3-4জন আছি, 4জনেরই দেশ। 4জনের মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু দেশটা আমাদের সবারই। কী করে দেশের কল্যাণ হয়, মঙ্গল হয়, সেটা আমরা দেখব। এখন ভোটের প্রশ্নে আমরা দেখেছি যে জনগণের ভোটদানের নেই। কেন নাই, সেই 2-1টা পয়েন্ট আমি বলি। প্রথম কথা হলো যে আমাদের 2008-এর নির্বাচনের পরে পার্লামেন্টে 15th অ্যামেন্ডমেন্টটা আনা হয়। 15th অ্যামেন্ডমেন্টে বলা হলো যে পার্লামেন্ট ইলেকশন হবে, মানে পার্লামেন্ট অর্থাৎ সংসদ নির্বাচন হবে সংসদ বিলুপ্তির পূর্ববর্তী 90 দিনের মধ্যে, অর্থাৎ পার্লামেন্টটা থাকবে তার আগে পার্লামেন্ট ইলেকশন হবে। এখানে মঞ্জু ভাই এমপি আছেন, আমি মানে এমপি নই, আমি নই, আপনি নন, মান্নান ভাই আছেন। তো আমরা মানে ইলেকশন করছি, একজন এমপি আর একজন এমপি না, তাহলে কি লেভেল প্লেইং ফিল্ড হলো? হয় না কিন্তু। এবং পার্লামেন্ট বহাল থাকতে পার্লামেন্ট ইলেকশন, এই যে ওভারল্যাপিং, এই যুক্তি পাল্টা যুক্তি বা এইটা খণ্ডন করেই তো আসলে না যুক্তি পাল্টা যুক্তি না, এটা পাল্টা যুক্তি, এটা আমরা মানি না। এটা এরপরও আমরা নির্বাচন গিয়েছি, কিন্তু 2018-14 সালে আমরা যাইনি। 2018 আমরা নির্বাচন গিয়েছি শুধু অনলি টু শো, শুধু দেখানোর জন্যে যে এই নির্বাচনে প্রহসনটা কী হলো। 2000 মানে আপনার 14 সালে আমরা নির্বাচনে যাই নাই ওই ইস্যুতেই, যেখানে পার্লামেন্ট থাকতে এই ওভারল্যাপিংটা একজন এমপি থেকে আবার এমপি ইলেকশন করবে। তাহলে যদি এমপি ইলেকশনের পরে ইচ্ছে করলে আগের পার্লামেন্টকে সমন করে সে পার্লামেন্ট আবার বসতে পারে, সেই পার্লামেন্টে মেজরিটি আছে, ইচ্ছে করলে ওই নির্বাচনটাকে বাতিল করা যেতে পারে নানান অজুহাতে। এখন এইটাকে নিয়ে আমরা 14 সালে নির্বাচনে যাই নাই। আচ্ছা, 18 সালে সবাই প্রশ্ন করলো 14 সালে যাওয়া হয়নি, 18 সালে হলো, ঠিক আছে আমরা নির্বাচনে গেলাম। সেটা কী হলো? দিনের ভোট রাত্রিবেলায় কেটে নেওয়া হলো। ইট ইজ মানে ওপেন সিক্রেট, ইট ইজ নোন টু দি মানে অল কনসার্ন অফ দ্য কান্ট্রি অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকে জানে যে আজকে এই নির্বাচনটা কী হয়েছিল। আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম এই নির্বাচনে, আগের রাত্রি ভোট করেছি। ভোট কিন্তু আমাদের মান্নান ভাইদের মতো ভদ্রলোকরা কাটে নাই, আওয়ামী লীগের নেতারা কাটে নাই। তারা কিন্তু ঠিক মানে সাদা পাঞ্জাবি পায়জামা পরে রীতিমতো, কিন্তু ভোট কেটে গেছে প্রশাসনের লোকজন, অর্থাৎ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে। তাহলে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এভাবেই নষ্ট করে দিয়ে ডিজর্ডার করা হয়েছে। ফিরবো আপনার কাছে, রাষ্ট্রকে ব্যবহার করা হয়েছে যে কারণে মানুষের
ভোটাধিকার নাই বলছিলেন নিতাই। হ্যাঁ, তিনি একজন পরিচিত দশা আইনজীবী, সিনিয়র রাজনৈতিক নেতা এবং ভদ্র মানুষ অবশ্যই। এটা একটা এলিগেশন, আপনি জানেন এলিগেশন কি? এটা একটা অভিযোগ বা কী জানি বলে কমপ্লেন। এটা তো উনি এজ এ লয়ার পরিষ্কার জানেন যে আনটিল প্রুভেন এটা কিছুই না, ডিউ ওয়ে আছে প্রমাণ করার। অন্যান্য ক্রাইমগুলো প্রমাণ করার জন্য আমরা আদালতে যাই। এই সকল বিষয়ে আমরা যাই সাংবিধানিক পথে, উইচ ইজ আওয়ার হাইয়েস্ট ল, বা আমাদের নির্বাচনী আইন যেটা আছে স্যাংশন বাই কনস্টিটিউশন। এর বাইরে তো খেলার কোনো জায়গা নেই এখানে। ফান্ডামেন্টাল রং যেটা ওনার কথার মধ্যে বা ওনার যে অবস্থান সম্বন্ধে, এইটা এস্টাবলিশ করা যায় না কোনো মতেই। ফুটবল খেললে ফুটবল মাঠে থাকতেই হবে, মাঠের বাইরে গ্যালারিতে গিয়ে, মাঠের বাইরে অন্য জায়গায় গিয়ে আমাকে টেনে নিয়ে ওখানে খেলতে চান, ইট ইজ রং, মৌলিকভাবে রং। তিনি যে উদাহরণটা দিলেন যে 15th অ্যামেন্ডমেন্টের পরে সিটিং গভর্নমেন্ট নির্বাচন করে, এইটা তিনি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড। এই কলকাতায় তাকান না কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাশ করে আসলেন, তিনি কি মুখ্যমন্ত্রী ছিলেন না? তার সকল সাংসদ যারা তারা কি ছিল না? আচ্ছা, এটা তো একটা রাজ্য, মানে আমরা তো একটা স্টেট। মোদি সাহেব কি প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করেন নাই? আরও যান, মাদার অফ অল পার্লামেন্টস, ব্রিটিশ হাউস অফ কমন্স, সেখানকার টনি ব্লেয়ারই হোক আর ক্যামেরন হোক আর বর্তমান জনসন হোক, তারা প্রধানমন্ত্রী থেকে, মন্ত্রী থেকে এমপি থেকে তারা নির্বাচন করে। তো আরও যান, যদি সিগন্যাল সিস্টেমে আপনি যান, মানলাম এটা পার্লামেন্ট সিস্টেম, আমেরিকান সিস্টেমে, সেখানে সিটিং প্রেসিডেন্ট থেকে নির্বাচন করে এবং হারার পরে আরও 3 মাস 100 দিন রুল চালিয়ে যায় সগর্বে। তাহলে আপনি কোথায় পাচ্ছেন উদাহরণটা? হাউ ক্যান দে এস্টাবলিশ দিস পয়েন্ট? তার চেয়ে আরেকটা হলো, ওনারা কনফিউজ মনে হয়, আমার কথা বলা ঠিক না, যে না ভেরি সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্যন্ত উচ্চশিক্ষিত, ইতিহাস আছে, যদি আমাদের সঙ্গে তুলনা করলে কিছুই নয়, তবুও বলছি সম্মানিত ইতিহাস আছে। এইটা কী ধরনের কথা? ইয়েস নো, অফ অন, কনসিস্টেন্সি নাই। 14 করলাম না, 18 করলাম। এবং কেন করলেন, কি বললেন? আমরা টু প্রুভ দ্যাট ইট ইজ এ রং সিস্টেম। এটা একটা উদ্দেশ্য হতে পারে, কোনো নেগেটিভ উদ্দেশ্য কি একটা গ্রহণযোগ্য উদ্দেশ্য হতে পারে একটা জাতীয় রাজনৈতিক দলের, যারা দেশকে শাসন করতে চায় দেশের মঙ্গলের জন্য। সুতরাং আমি বিনয়ের সঙ্গে তাকে বলছি, উইথ ডিউ রেসপেক্ট টু হিজ স্টেটমেন্ট, যে এইগুলা আর ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক এখন, যেখানে সংবিধান আছে, সরকার আছে, দেশ আছে, সর্বোপরি সকল কিছুর ঊর্ধ্বে আছে দেশের জনগণ। তাদের মতামত আপনারা ওকে ওয়ে আছে, যদি আমরা রং হই এটাতে, যে আমরা সংবিধান আঁকড়ে আছি, মনে করেন রং, রাস্তা নামেন, ডাকেন মানুষকে, বক্তৃতা করেন, বলেন, আপনাদের আহ্বানে তো একটা লোক রাস্তা নামে না, আসে না কোথাও, বিকজ দে থিঙ্ক ইট ইজ হলো, কোনো মানে হয় না এটা। মানুষ যখন সম্মানজনক জীবন চায়, সম্মানজনক জীবনের একটা সন্ধান বাংলাদেশের মানুষ পেয়েছে। আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী গত 12 বছর এক টানা যে পরিবর্তনটা দেশে এনেছেন, ওনারা আউটডেটেড, ওটার সঙ্গে ওনাদের কোনো সম্পর্কই নাই। এইটাই হলো ওনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, যে আপনারা কাম ব্যাক টু টাইম, কাম ব্যাক, আইন ছাড়েন, সময়ের মধ্যে আসেন। আপনারা যাদেরকে নিয়ে খেলতে চান, দে আর নট উইথ ইউ, আমাদের সঙ্গে আছে, কারণ আমরা তাদের জীবনের মূল বিষয়গুলো, তিনি বলছিলেন যে আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চাই, এই জন্য রাজনীতি করি। মানুষের সমস্যাটা কি? বিদ্যুৎ, সড়ক, সেতু, ভাত, কাজ, এইগুলো মানুষের সমস্যা। বাজারের ফর্দ যখন আপনার গিন্নি তৈরি করে, আগে কি চালের নাম লেখে নাকি আগে আদার নাম লেখে? যেটা মোর ইম্পর্টেন্ট সেটা আগে লিখবে। সুতরাং আপনি রাজনৈতিক দল চালাবেন যে দেশের মানুষের যে মানে সমস্যাগুলো, মূল সমস্যা যান। আমি তো গ্রামের একটা সিটকে প্রতিনিধিত্ব করি, আপনিও করেছেন অনেকদিন, গ্রামের না হলেও শহরে হলে কাছাকাছি, প্রায় গ্রামের, বোধহয় আপনি ইয়েতে মগুরা করলেন না, নড়াইলে। আমি তো গতকালও এসেছি। এইটা আপনাকে এজ এ ফ্রেন্ড বলছি, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। গ্রামের মানুষের কাছে 80% মানুষ যখন গ্রামে বাস করে, আপনাদের বর্তমান বার্তাগুলো সম্পূর্ণ ইররিলেভেন্ট, তারা শুনেই না এগুলা, দে আর নট কনসার্ন এট অল। প্রথম তো ইতিহাস ঘাটাঘাটি করে কিছুদিন গেছে, পাস, ওইটা গেছে। এখন এসছে কি, এই অভিযোগ, ওই অভিযোগ, আমাকে দেয় না, আমাকে ভোট দেয় না। মানুষ যদি ভোটারবিহীন হয়ে যায়, মনে করেন মানুষের জ্বালা যন্ত্রণা কি বিএনপি রিফ্লেক্ট করতে পারবে কোনো দিন? মানুষ তো উঠে দাঁড়াবে। আমরা কি উড়াই দেই নাই তৎকালীন সরকারকে সবাই মিলে? কারণ মানুষের সঙ্গে, মানুষের মনের সঙ্গে মিলানো একটা ইস্যু ছিল, সেই ইস্যু এখন আর নেই। আমরা কি পাকিস্তান সরকারের সাংবিধানিক মানে
খারাপ সংবিধান হলেও সেই সরকারের বিরুদ্ধে কি বঙ্গবন্ধু লড়েন নাই? লড়ে কি তাদেরকে আউট করেন নাই? কেন করেছিলেন? কেন বাংলার মানুষ তার সঙ্গে ছিল। যদিও স্ট্রিক্টলি আইনি হয়েছে, আপনি একজন আইনবিদ মানুষ বলবেন যে ওই অবস্থান আইনের এই জন্য বঙ্গবন্ধু নানা কৌশল করে নানাভাবে মানুষকে টেনে নিয়ে রাস্তাঘাট দখল করে সম্পূর্ণ জীবনটাকে মানুষের নিজের হাতে এনে তারপর তিনি তার উদ্দেশ্যকে সফল করেছিলেন। আপনি তো সেটা পারবেন না। আর যদি আরেকটা আপনার মাঝে চিন্তা করেন, খোমেনির মতন, ফিডেল কাস্ট্রোর মতো এসে দেশ দখল করবেন। আরে ওদের তো আদর্শ আছে, বার্তা আছে। আপনাদের কী আদর্শ বার্তা আছে? কে আসবে আপনাদের? কোন আপনাদের খোমেনি বা কোন আপনাদের ফিডেল কাস্ট্রো আছে যে বার্তা নিয়ে আসবে জনগণের জন্য? কোনো বার্তা নেই আপনাদের, বরঞ্চ আপনারা কনভিক্ট, আসামি, আপনার এলিগেশন আছে, আপনি পালিয়ে বেড়াচ্ছেন। তো সেই ধরনের নেতৃত্ব নিয়ে যদি আপনারা 18 কোটি সচেতন মানুষকে ফেস করে, তাও বাংলার মানুষ যারা অনেক সংগ্রাম দেখেছে, তারা চেহারা চিনে, এইগুলো আমি মনে করি নিতাইদা এটা ঠিক হবে না, এটা রং ওয়ে আপনার দলের জন্য, আপনার জন্য। ধন্যবাদ। মঞ্জু ভাই, দশম সংসদ নির্বাচনে বিএনপি যখন আসলো না, এরপরে তখন একটা নির্বাচন বা নির্বাচন পরবর্তী একটা সংকট আমরা দেখলাম। এরপরে তারা এই গত নির্বাচনের আগে অনেক দফায় দফায় সংলাপ বলি বা নেতৃত্বের একটা অবস্থা দেখি, তারপর সব কিছু মিলিয়ে তারা আসলেন। আসার পরে এই পুরো সময়টা আবার এখন তারা এসেও আবার ওই যে পদ্ধতিতে নির্বাচন সেটারই বিরোধিতা করছে। এই মুহূর্তে এসে তারা আবার আগের অবস্থানে ফিরে গেছেন, যে যেটা আমরা করেছি বা যেটা মেনে নিয়েছিলাম সেটাই না। তো আসলে আবারও কি নির্বাচন আসছে, আবারও কি এরকম একটা সংকট প্রতিবারে কি এমনই কিছু হবে? ধন্যবাদ আপনাকে। দুজন বিজ্ঞ রাজনীতিবিদ তাদের অবস্থানটা পরিষ্কার করলেন। মানে তারা দুটি দলই বাংলাদেশের বড় দল এবং অধিকাংশ সময় ক্ষমতায় থাকা দল। তারা এখনও রাজনীতিতে সক্রিয়। তারা কি বলছেন, তার দুজন নেতার বক্তব্য কিন্তু মোটামুটি পরিষ্কার যে কী বক্তব্য নিয়ে তারা সামনে আছেন, মাঠে আছেন। আপনার প্রশ্নে যদি সরাসরি জবাব বলি, এই উত্তরটা আমার কাছে নাই। এই উত্তরটা হয়তো নিতাইদা দিতে পারবেন, কারণ উনি বিএনপির একজন নীতি নির্ধারক, সিনিয়র নেতা। এবং হয়তো আমি যতটুকু ওনাকে জানি, গণমাধ্যম কর্মী হিসেবে যতটা ওনার বক্তব্য ফলো করি অথবা ওনার দলের রাজনীতি ফলো করি, উনি হয়তো সঠিক করে বলতে পারবেন না। তার কারণ হচ্ছে ওনাদের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও আপনি যেই প্রশ্নটা যেই কারণে করেছেন, আমরা এক ধরনের শিফট হওয়া লক্ষ্য করি। একেবারে এক ধরনের কনসিস্টেন্সি নাই, যেটা মাননীয় মন্ত্রী উল্লেখ করলেন। দেখেন রাজনীতিতে আমি একটু বলি, আমি কিন্তু শুধুমাত্র যে বিএনপির ক্ষেত্রে, আমি কিন্তু ওভারঅল কিন্তু আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী, আমরাও তো আসলে একবার এক একটা দেখছি। সেটাই আমি নাগরিকের হিসেবেই বলছি। নাগরিক এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমরা তো পর্যবেক্ষক, প্রতিদিন ওনাদের কাভার করছি। বিএনপি যখন মাঠে নাই তখনও কাভার করি, যখন মাঠে থাকে তখন বেশি করে কাভার করি, যখন সরকারি দলে থাকে যত না করি, বিরোধী দলে থাকলে খোঁজ খবর নিয়ে এসে করি। কারণ আমরা এক ধরনের তথাকথিত নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য সরকারি দল যেহেতু সক্রিয়, সরব এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা, সেই ক্ষেত্রে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল তারা মাঠে সরব না থাকলে আমরা ঘরে গিয়ে খোঁজ করে নিয়ে আসি গণমাধ্যম হিসাবে। সেই ক্ষেত্রে অনেকে অভিযোগ করতেই পারেন আমরা অসম কাভারেজ দিই, কিন্তু আমরা মনে করি আমরা আমাদের দায়িত্ব পালন করি। এই জায়গায় আপনি যেটি বলেছেন এটা বাস্তবতা। কারণ সংসদীয় গণতন্ত্রের জন্য সরকারি দল, বিরোধী দল দুটিরই ভূমিকা অনস্বীকার্য। নিশ্চয়ই আমার দুই নেতা স্বীকার করবেন। এই জায়গায় আমরা যেটা লক্ষ্য করেছি, যেটা মাননীয় মন্ত্রী বললেন, যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, প্রবীণ রাজনৈতিক দল, একই সাথে বাংলাদেশের ইতিহাসে বিএনপিও কিন্তু দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম পুরনো রাজনৈতিক দল এখন যারা সক্রিয় তাদের মধ্যে। সেই জায়গায় আমরা যদি বেশি সময় বাদই দিলাম, বিএনপি গত 13 বছর ধরে একটানা মাননীয় প্রধানমন্ত্রী যে শাসনামল চালাচ্ছেন, এর আগের 5 বছর যদি বাদও দিই, এই 13 বছরের মধ্যে বিরোধী দল হিসাবে সংসদে তাদের সংখ্যা যতই ছোট থাকুক, জনগণের কোন ইস্যুকে নিয়ে তারা সক্রিয় হতে পেরেছেন, এই অনুপস্থিতি কিন্তু একজন নাগরিক হিসাবে আমাকে হতাশ করে। তার কারণটা কি? আমরা বইতে পড়েছি, বাস্তবতায় দেখেছি, বিরোধী দল সবসময় সরকারের ছায়া সরকার হিসাবে কাজ করে। যেই সরকার ক্ষমতায় থাকে তার ভুল ভ্রান্তি ধরিয়ে দেবে। তারা যদি পরিকল্পনা করে 30 বছরের, বিরোধী দল দিবে যে আমি 40 বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। যেটা নিতা রায় চৌধুরী, একজন আইনজীবী এবং বিজ্ঞ রাজনীতিবিদ, উনি বলেছেন এটি চমৎকার কথা। 5 বছর পর পর জনগণ সরকারের মূল্যায়ন করে তাদের কর্মকাণ্ডের। এর সাথে দাদা নিশ্চয়ই বাকি অংশটা বলেন নাই, বিরোধী দলের ভূমিকাও মূল্যায়ন করে 5 বছর পর পর, কেবল সরকারের নয়। কারণ
5 বছর পরে নির্বাচনে কেবল সরকারি দল প্রতিদ্বন্দ্বিতা করে না, বিরোধী দল করে, সরকারের বাইরে থাকা দলগুলোরও মূল্যায়ন করে, যেটা অন্যান্য দেশের উদাহরণ দিলেন আপনি, ভারতের কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, এমনকি বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আমি নির্দ্বিধায় বলতে চাই একজন নাগরিক হিসাবে, ওনারা দুজনে যে কেউ দ্বিমত করতে পারেন, এ পর্যন্ত যতবার আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হয়েছে, আমি মনে করি সেই ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকাকে মূল্যায়ন করে বিরোধী দল ব্যাপক কর্মসূচি দিতে পেরেছে এমন না। আওয়ামী লীগের কিছু কর্মসূচিকে হয়তো তারা পছন্দ করে নাই, অথবা কিছু কর্মকাণ্ডকে পছন্দ করেন। এইটার পাশাপাশি বিরোধী দলের নিষ্ক্রিয় থাকলেও দেখেছে মাঠে ছিল। এইরকম কিছু কারণে হয়তো কখনো কখনো আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের বিপরীতে অন্য দল, রাজনৈতিক দল ক্ষমতা এসছে। কিন্তু আবার যদি বলে আদর্শের ক্ষেত্রে, এইটা আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারবো। এই জন্য আমাকে আপনারা অথবা নিতাইদা বা কেউ বলতে পারেন যে আপনি একটি দলের পক্ষ সমর্থন নিচ্ছেন। আওয়ামী লীগ কিন্তু জন্মের পর থেকে যদি বলি, অন্তত বাংলাদেশের ইতিহাসে, অথবা আজকের প্রধানমন্ত্রী যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন গত 40 বছরে, তাতে নীতি আদর্শ থেকে বেশি সরে যান নাই। তারা একটি আদর্শের উপর ভিত্তি করে জনগণকে কাছে নিয়ে জনগণের ইস্যুগুলোকে সম্পৃক্ত করে মাঠে থেকেছেন, যার জন্য 75-এর পরে কিন্তু 21 বছর মাঠে ছিলেন। সামরিক শাসন ছিল, তখনও মাঠে ছিলেন। আধা সামরিক শাসন ছিল, তখনও মাঠে ছিল। গণতান্ত্রিক সরকার ছিল, তখনও মাঠে ছিল। তারপর তাদের ইস্যুগুলো জনগণকে উদ্বুদ্ধ করে তারা ক্ষমতা এসছে 96-এ। 96 থেকে 75 থেকে 96, 21 বছর। আজকে কিন্তু মাত্র একটানা যদি বলি 13 বছর বিএনপি ক্ষমতার বাইরে। কিন্তু এর মধ্যে আমরা দুইটা জিনিস লক্ষ্য করি। একটা হচ্ছে বিএনপি কিন্তু মাঠে কখনো কখনো সক্রিয় হয়েছে, কিন্তু ইস্যুগুলো কী ছিল? অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি হয় বিএনপি চেয়ারপারসন বা ভাইস চেয়ারম্যানের মুক্তি দেয়, অথবা তার বিচার প্রক্রিয়া বন্ধ করা, অথবা যখন তারা সংসদে ছিল তখনও দুঃখজনকভাবে লক্ষ্য করেছে, কারণ নিতাইদা অনেক দিন সংসদে ছিলেন, কিন্তু উনি জানেন সংসদীয় রাজনীতিতে কীভাবে আবর্তিত হয়। সে জায়গায় ওনারা প্রথম বলেছেন কে সামনে বসবে, কে পিছনে বসবে। আসন সামনে দেওয়া হলো না পিছনে দেওয়া হলো। নিতাইদা ভালো জানেন একজন সংসদ সদস্য হিসাবে, সাবেক মন্ত্রী হিসাবে, যে সংসদের 300 জন সংসদ সদস্যের বক্তব্যই কিন্তু যে কোনো জায়গায় বসে করুক, সেটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকারের কাছে। ফলে এই জায়গাটায় আমরা হতাশ হই। আমি মনে করি আওয়ামী লীগ সরকার 13 বছরে অনেক অগ্রগতি করেছে, এটা দৃশ্যমান, কিন্তু আমি মনে করি এর মধ্যে অনেক ভুল আছে। আজকেও আমাদের টেলিভিশনে আমরা আওয়ামী লীগের অনেকগুলো ক্ষত প্রচার করেছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে বলেছেন, যেখানে আমি ছিলাম, যে আপনারা তো আমাদের ক্ষতটাকে যেভাবে বড় করে দেখান, আমার যে 99% ভালো সেটা দেখান না। আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রীকে সামনে রেখে বলতে চাই, গণমাধ্যমের দায়িত্বই হচ্ছে ক্ষতটা দেখিয়ে দেয়া। সবসময় আমরা সবগুলো ভালো দেখাতে পারবো না, ক্ষতটা দেখানো, সেটা সরকার হোক বিরোধী দল হোক। তাহলে আমরা চাই সেই ক্ষতটা সংশোধন করে যেন সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। যে জন্য আমরা জার্নালিজম যারা পড়েছি, সাংবাদিকতা পড়েছি, আমরা প্রথম পাঠে আমরা শিখেছি কুকুর মানুষকে কামড়ালে নিউজ হয় না, মানুষ কুকুরকে কামড়ালে নিউজ হয়। সেটাই যেটা ব্যতিক্রম, যেটা ব্যত্যয়, যেটা ক্ষত, সেটা নিয়ে আমরা নিউজ করি। কিন্তু এটাকে দিয়ে আমি এটুকু বলতে চাই, আজকে আওয়ামী লীগের এই যে এত অগ্রগতির মধ্যেও দেখেন, আপনি যদি 4-6টা শিরোনাম দেখেন, আপনার বা আমার টেলিভিশনের অন্তত 2টা বা 3টা পাবেন যেখানে সরকারের কোনো প্রক্রিয়ার ক্ষতের সংবাদ। আজকে কুষ্টিয়াতে সরকারি জোটের 2 নেতার বক্তব্য নিয়ে আমরা রিপোর্ট করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা নিয়ে অভিযোগ করলেন, উনি 1 লক্ষ গৃহহারাদের জন্য বাড়ি করেছেন, 9টা বাড়িতে যে ব্যত্যয় ঘটেছে সেটাও কিন্তু আমরা হাইলাইট করেছি। সেই একই জায়গায় যদি আমি বিরোধী দলের অবস্থানে আসি, ওনারা যে মাঠে কাজ করছেন, আজকে দেখেন আমার 3টা হতাশার কথা বলি। বিএনপি চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, ওনারা বলছেন বিএনপি অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করা হয়েছে। বিএনপির বিরাট প্যানেল আছে, আমার শ্রদ্ধা অত্যন্ত প্রিয় মানুষ নিতাইদা ছাড়াও ওনার সিনিয়র, ওনার জুনিয়র, একটা বিরাট প্যানেল, যারা আইন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী থেকে উপরাষ্ট্রপতি ছিলেন। এই রকম একটা প্যানেল যখন বলেছেন অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে, আমি নাগরিক হিসেবে মনে করেছিলাম আইনের মাধ্যমে, বিচারাঙ্গনের মাধ্যমে তিনি মুক্ত হয়ে আসবেন। অর্থাৎ নাগরিকদের কাছে প্রমাণ হবে যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্যায়ভাবে একটা বিচার করা হচ্ছে। কিন্তু দেখা গেল হাইকোর্ট পর্যন্ত বিচারটা গিয়ে উনি অপরাধী থাকলেন। এক, দ্বিতীয়ত পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপির মতো একটা বড় দল, যে আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনবো, আমরা কিন্তু সেই অর্থে তো কোনো সক্রিয় আন্দোলনও গড়ে তুলতে দেখলাম না। সো ফলে না বিএনপি নেতাদের জন্য করতে পারলেন, না আদালতে মুক্ত করতে পারলেন। সর্বশেষ আমরা দেখলাম একটা হচ্ছে জনগণের কোনো বিষয় নিয়ে তো মাঠে নামলেন না,
বরং আমরা দেখি বারবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনারা আবেদন জানান মাননীয় চেয়ারপারসনকে যেন মুক্ত করা হয়। তা আপনি যদি আইনের কাছেই নিজেকে মনে করেন মুক্ত, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যাপারে নিতাইদার চেয়ে বড় অ্যাডভোকেসি কেউ করতে পারবে না আমাদের 4 জনের মধ্যে, কারণ উনি প্রতি মুহূর্তে সেই সুপ্রিম কোর্ট হাইকোর্টে লড়ে যান। ফলে আমি মনে করি এখনও বিচার বিভাগ আমাদের শেষ ভরসা। আমি আশা করব বিচার বিভাগের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা যদি মুক্ত হতেন, তাহলে আমরা অন্তত বলতে পারবো একটি বড় দলের চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান তারা কোনো অপরাধের সাথে যুক্ত না। শেষ করব এইটুকু বলে, আমি এখনও মনে করি নির্বাচনে কিছুদিন বাকি আছে, এখনও সময়। বাংলাদেশের মানুষটা, পৃথিবীর মানুষই কিন্তু পরিবর্তন চায়। যত ভালো কাজই করুক একটা সরকারকে 15 বছর 20 বছর 25 বছর কিন্তু সবসময় ক্ষমতায় দেখতে চায় না, কিন্তু পরিবর্তনের পক্ষে মানুষকে আন্দোলিত করে এরকম এক বা একাধিক ইস্যু নিয়ে জনগণকে সম্পৃক্ত করা, সেটা বিরোধী দল করতে পারে অথবা সরকারের বাইরে থাকা দলগুলো করতে পারে। সরকারকেও কিন্তু প্রতিদিন নতুন নতুন কর্মসূচি দিয়ে জনগণের মনকে আন্দোলিত করতে হয়, নাহলে জনগণ কিন্তু তাদের পক্ষেও থাকে না। জি, নিতাই রায় চৌধুরী, যদি যেমনটি বলছিলেন মঞ্জু ভাই, জনগণকে সম্পৃক্ত করে বা জনগণকে আন্দোলিত করতে পারে এমন কোনো কর্মসূচি বা এমন কোনো কিছু দিতে পেরেছেন কি? মঞ্জু ভাইয়ের আজকের বক্তব্য মানে সর্বকালের শ্রেষ্ঠ বক্তব্য। অত্যন্ত চমৎকার একজন গণমাধ্যম কর্মী হিসাবে, মানে সিনিয়র মানে গণমাধ্যম কর্মী হিসাবে উনি দেশে বিদেশে তার যে নানান অভিজ্ঞতা উনি সঠিকভাবে তুলে ধরেছেন। এখানে আমি ওনার বক্তব্যকে কোনো মানে কন্টেস্ট করতে চাই না, এক কথায় প্রশংসা করি। শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই যে এই যে আন্দোলনে এই জায়গাতে আছি যে জনগণকে নিয়ে আন্দোলন করা, কারণ আমরা অভিযোগ করছি যে জনগণের উপরে অন্যায় করা হচ্ছে। আমরা অভিযোগ করি যে বিএনপি নেতাকর্মীদের উপর অন্যায় করা হচ্ছে। সেই অন্যায়কে অপসারণ করার জন্যই যে আন্দোলন, সেই আন্দোলন মাঠে ওনারা মানে দেখছেন না, এটার মূল কথা হলো তাই। দেখেন বিএনপি মানে আমি আগেই বলেছি এটা কোনো বিপ্লবী দল না। এই নির্বাচন আগে আমরা তো বিপ্লব ঘোষণা করি নাই, আমরা তো বলি নাই যে আমরা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করে আমরা ক্ষমতা দখল করব। হ্যাঁ, ক্ষমতা দখল করতে গিয়ে আমরা হয়তো গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানের পর্যায়ে নিয়ে যেতে পারি, এবং গণ অভ্যুত্থানের পর্যায়ে মানে এই দেশে অনেক উদাহরণ আছে, আমাদের এই দেশে পাকিস্তান আমল থেকে সেখানে ঘটেছে। সেটা জনগণেরই অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে কোনো দলের না, জনগণের। ইট ইজ দ্য ফেস্টিভ্যাল অফ দ্য মাসেস, মাস পিপল। এটা ফেস্টিভ্যাল লাইক রেভলিউশন অফ এ রেভলিউশনারি পার্টি। এখানে আপনার বিষয়টা হচ্ছে যে গত 12 বছরে বিশেষ করে যে পরিস্থিতি পরিবেশ তৈরি করা হয়েছে দেশে, তাতে দেশে আন্দোলন সংগ্রামের কোনো সুযোগ নাই। বিএনপি আমরা মানববন্ধন করতে গেছি প্রেস ক্লাবে অথবা কখনো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, মানববন্ধনের মাঝ থেকে আপনার 5জন 7জন করে লোককে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বাইরে ওত পেতে বসে থাকা হয়েছে। টেলিভিশনে টক শো করে ফিরে যাওয়ার সময় আমাদের বহু নেতাকর্মীকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সে বাড়ি যাওয়ার আগেই ডিবির পুলিশ দিয়ে তার বাড়িতে বসে আছে। এখানে আমাদের বহু লোককে গুম করা হয়েছে, বহু লোককে হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে বাংলার এই সবুজ মানে জমিনকে। এখানে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। তাহলে এটা কেমন করে করা হয়? মানে সম্পূর্ণ বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে কক্ষিগত করে যদি বল প্রয়োগের শাসন চলে, তাহলে সেটাকে বলা হয় ফ্যাসিজম। ফ্যাসিজম শব্দটা আমি মঞ্জুভার টিভিতে আমি আগেও বলেছি, ইদানিং অবশ্য কম যাওয়া হয় ডিবিসিতে। তো সেখানে ফ্যাসিজম হলো ফ্যাসিমো শব্দ থেকে এসছে। ফ্যাসিমো একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্যাসিমো মানে বল প্রয়োগ, বল প্রয়োগতে ফ্যাসিজম। তো বল প্রয়োগ কাদের মাধ্যমে করে? রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে। রাষ্ট্রযন্ত্রটা কি? যেমন আপনার আইন প্রয়োগকারী সংস্থা, যেমন বিচার বিভাগের পার্ট অফ মানে জুডিশিয়ারি, এবং আমি বিচার বিভাগকে পুরোপুরি বলবো না, উনি মঞ্জুভাই ঠিকই বলছেন যে এই তো আমাদের শেষ আশা ভরসা স্থল। এটা তো ঠিকই, কিন্তু কোর্ট ইজ আন্ডার ল অ্যান্ড গড, নট আন্ডার ম্যান। সেই কোর্টেও যে মানে প্রক্রিয়া প্রসিডিং, সেখানেও কিন্তু নানান প্রশ্ন আসছে। সেটা প্রশ্ন আমাদের, আমি কোর্ট সম্পর্কে বাইরে আমি বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে লোয়ার জুডিশিয়ারি অবস্থা খুবই খারাপ। এটা বিচার বিভাগ থেকে অনেকেই বলেছেন। মানে তো যাই হোক, তো এখানে আমরা আন্দোলন মানে রচনা করতে পারছেন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, এটা আমাদের ব্যর্থতা বলতে পারেন। হ্যাঁ, আওয়ামী লীগ করেছে, এটা বলছেন যে আওয়ামী লীগ আপনার যখন ক্ষমতার বাইরে ছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল, অথবা
এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল অথবা পাকিস্তান আমলে তখন শুধু আওয়ামী লীগ করে নাই, মৌলানা ভাসানী তিনি করেছেন, তিনি আওয়ামী লীগেরও একসময় আওয়ামী মুসলিম লীগের বা পরবর্তী সময় আওয়ামী লীগের উনি সভাপতি ছিলেন, ওনার নেতৃত্বে বহু আন্দোলন হয়েছে। এই সময়গুলোতে একটা স্পেস ছিল, তেন গণতান্ত্রিক পরিবেশ ছিল। বিএনপির আমলে আওয়ামী লীগ যে আন্দোলন করেছে তখন কিন্তু এই আন্দোলন বিরাট জনসমাবেশ, বিরাট মিছিল, মানববন্ধন তখন আর হতো না, মিছিল সমাবেশ ইত্যাদি। মানববন্ধন তো একেবারে মানে এটা ভদ্রলোকের একেবারেই দাঁড়ায় প্রোগ্রাম। তো এই আন্দোলনগুলোতে কিন্তু ওভাবে বাধা দেওয়া হয় নাই। হ্যাঁ, দু একটা ঘটনা আপনি বলবেন, নিশ্চয়ই দু একটা ঘটনা তো ঘটছে। সেখানে সেই ঘটনার পেছনে কী ছিল, ষড়যন্ত্র কোথায় ছিল সেটা ভিন্ন কথা। কারণ নিশ্চয়ই ওনারা বুঝতে পারছেন যে দু একটা ঘটনার মধ্যে তো নিশ্চয়ই ওনারা বলে ফেলবেন, এরপরে সেটা আমি ইঙ্গিত দিয়ে গেলাম। কিন্তু আন্দোলন করা গেছে এখানে একটানা আপনার 73 দিন হরতাল করেছে আওয়ামী লীগ, সেখানে লগি বৈঠক নিয়ে মিটিং করেছে। সেখানে কিন্তু এরকম আন্দোলন এখন বিএনপি করতে পারে না? নিশ্চয়ই পারে। বিএনপি আপনি শুধু একমাত্র পুলিশ বাদ দেন, পুলিশকে সরে রাখেন যে ওরা লেট দেয়ার বিয়ে মিটিং আপনাকে বলে যে শরদ্দি উদ্যানে একটা মিটিং বিরোধী দল ডেকে মিটিং করতেন। শরদ্দি উদ্যানটা আমরা পাই না, আমরা শরদ্দি উদ্যান মিটিং করবো আমরা পাই না, আমাদেরকে অনুমতি দেওয়া হয় না। আমরা মানে ইয়েতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনেক মিটিং আমরা করতে পারি নাই, ওই শেষ পর্যন্ত প্রেস ক্লাবে গিয়ে আমাদের মিটিং করতে দেওয়া হয় না। এই যে দেওয়া হয় না, এই পরিবেশটা অপসারণ করা যাবে কিভাবে? হ্যাঁ, নিশ্চয়ই একটা আন্দোলনের মাধ্যমে করতে হবে। আমরা সর্বশেষ আমরা বলেছি এই কথাটা যে আমাদের মানে নেত্রী মুক্তি, কারণ কোর্টে গিয়ে আমরা বারবার আমরা ন্যায় বিচার পাইনি। দিস ইজ ফ্যাক্ট। কারণ হচ্ছে যেখানে আইন বলা আছে, আইনের যে ইয়েটা এথিক্স এবং সেখানে যে আইনের যে বিষয়টা, যে ইভেন ইন এ মার্ডার কেস যেখানে আপনার সাজা হলে যাবজ্জীবন সাজা হবে, ফাঁসি হতে পারে, সেই ক্ষেত্রেও জামিন দেওয়া যাবে। মানে 490 মানে 7-এ যেখানে অজামিনযোগ্য এই সমস্ত বড় বড় মামলায় জামিন দেওয়া যাবে যদি তিনি মহিলা হন, জামিন দেওয়া যাবে যদি তিনি বৃদ্ধ হন। বৃদ্ধ মানে আফটার 60 দে আর কনসিডার টু বি ওল্ড। জামিন দেওয়া যাবে যদি সে শিশু হয় বা যদি বিকলাঙ্গ হয় অথবা যদি আপনার মানে অসুস্থ হয়, সেখানে কিন্তু জামিন দেয়। আমরা সুপ্রিম কোর্টে আমরা অ্যাপিল অ্যাডমিশনের সময় বহু মামলা জামিন পেয়েছি। এখানে মানে যাবজ্জীবন সাজা অ্যাপিল অ্যাডমিশন অন দ্য ভেরি ডে অফ অ্যাডমিশন যদি আমরা দেখাতে পারি দ্যাট দেয়ার ইজ নো ম্যাটেরিয়ালস অন রেকর্ড to constitute any offence, or at the time of final hearing of the appeal মানে he will be acquitted, তখন কিন্তু কোর্ট তাকে বেল দিয়ে দেন। আর তাছাড়া 1 বছর 2 বছর পরে যে কোনো মামলায় দেওয়া হয়। হাজার মামলা আমি করেছি, হাজার মামলা। আজ 44 বছর ধরে আমি করছি। আমার 2টা ছেলেও লয়ার। এখন আমার বক্তব্য শুনুন, 2টা ছেলে একটা মেয়ে, এরা সবাই লয়। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমরা ম্যাডামের একটা কেসে 4-5 বছর সাজা দেওয়া হলো। সাজা দিল কেন? বলছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া তিনি 2 কোটি টাকা আত্মসাৎ করেছে, এতিমদের টাকা। কিন্তু আমিও একজন আইনজীবী, ওই মামলায় তার ভিতরে কোথাও মানে 4 কর্নার্স অফ দ্য রেকর্ড এবং কোনো জায়গায় দেখা যায় না যে বেগম জিয়াকে কানেক্ট করা যায়, এই ম্যাটেরিয়ালস নাই। তবু 5 বছর সাজা দিল। সেই সাজাটা এনহান্স করে 10 বছর হলো 10 বছর, ঠিক আছে। আমরা জামিন চাই, জামিন দেয় না। অথচ এই কোর্টেই এরকম বহু দুর্নীতির মামলায় যাদের 15 বছর 10 বছর 20 বছর সাজা হয়েছে। আমাদের সময় ফুরিয়ে আসছে, আমি একটু ছোট্ট করে একটা একদম খুবই সংক্ষেপে একটা বিষয় যেটা তোলার নির্বাচন কমিশনের বিষয়টা, যেহেতু নির্বাচনের কথা আসছে, নির্বাচন কমিশন যেভাবে এই কমিশন যেভাবে গঠন হয়েছে, এটা কিন্তু আপনাদের ওই সময় যে সার্চ কমিটির মাধ্যমে গঠন হলো সে সময় কিন্তু একটা সম্মতি ছিল। আমি বুঝছি, আমি আপনাদের বলতে পারছি আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের একটা কথার জবাব, আমি তো মন্ত্রী ভাইয়ের কথা কোনো জবাব বলেছি দেবো না, ভালো বক্তব্য রেখেছেন। নির্বাচন কমিশনের আগে আমি একটা ছোট্ট করে বলে নিই। মান্নান ভাই একটা কথা বলেছেন যে পার্লামেন্ট বহাল রেখে এবং সরকার বহাল রেখে এই যে পাশের দেশে মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী থেকে মোদী সাহেব প্রধানমন্ত্রী থেকে, বা ইংল্যান্ডে যেখানে গণতন্ত্রের মানে একেবারে সূতিকাগার, সেখানে প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করে। হ্যাঁ, এই নির্বাচনের বিষয়টা কি, পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যায়, শেষ হলে প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রের যিনি প্রধান, এটা হলো সরকারের প্রধান, সরকারের প্রধান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে উনি পদত্যাগপত্র দাখিল করেন যে আমার মেয়াদ শেষ, আমি মানে করি। অর্থাৎ মেয়াদ শেষ মানে পার্লামেন্ট কিন্তু একটা বলা থাকে যে 5 বছরের জন্য নির্বাচন, 5 বছর বলে অটোমেটিক্যালি এটা ডিজলভ হয়। তখন উনি যে বলেন আইন করে না, উনি যে তখন
মানে পদত্যাগ করেন। তখন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হোক বা ইংল্যান্ডের রানী, উনি তখন রিকোয়েস্ট করেন, এই কথাটা শোনে নাকি, উনি রিকোয়েস্ট করেন আমার সময় নেই, একদমই সময় দিতে পারছি যে কন্টিনিউ করেন টিল ইলেকশন ইজ হেল্ড। কিন্তু আমাদের দেশের ব্যাপারটা তা আইন করে বলে যে পার্লামেন্ট থাকতে পার্লামেন্ট ইলেকশন, এখানে যাকে এটা বলে না, এখন কত ওই সপ্তাহে তাই হয়। এখন আমাদের বক্তব্য হলো যে নির্বাচন কমিশন নিয়ে বলছেন আমরা সার্চ কমিটি গঠন করব। অর্থাৎ তাহলে আমাদের দাবির পাশাপাশি নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি, ওনারা সুপ্রিম কোর্টের রায়ের কথা বলেন। সুপ্রিম কোর্টের রায়ের প্রাথমিক রায়ে বিচারপতিরা 2 ভাগ হয়ে গেলেন এবং মেজরিটি বললেন না আর 2টি নির্বাচন হতে পারে। কিন্তু যখন লিখিত জাজমেন্ট হলো তখন মানে স্প্লিটেড জাজমেন্ট হলো, তার আগে প্রথমে সবাই বলেছেন। এখন এই যে তত্ত্বাবধায়ক সরকারের বাস্তবতা আসলো কেন, সেটা তো আওয়ামী লীগের আন্দোলনের ফল। আজকে যে পরিস্থিতি আমরা দেখছি যে একমাত্র নিরপেক্ষ সরকার ছাড়া, ভয় কিসের, নিরপেক্ষ সরকার নিয়ে আমাদের সংলাপ হতে পারে, নিরপেক্ষ সরকার নিয়ে আমাদের মানে আলোচনা হতে পারে। আমি সময় থাকলে আবারও ফিরবো, নিরপেক্ষ সংলাপ নিয়ে আবারও মানে সরকার নিয়ে আবারও সংলাপ হতে পারে, সেই সুযোগ আছে কিনা আমি ঠিক ধরতে পারছি না ওনার কথা কোনো মতেই। ওনারা দাবি তুলছে, আমরা ওনাদের কাছে আমরা কি ব্রিটিশ আর ওনারা কি ইন্ডিয়ান মানে ব্যাপার যে ওনারা কি পাকিস্তানি, আমরা কি আইয়ুব খান এহিয়া খান যে ওনারা দাবি তুলবে? উই আর এ ডিউলি ইলেক্টেড গভর্নমেন্ট আন্ডার এ অ্যাপ্রুভড কনস্টিটিউশন, যেখানে ওনারা পার্টিসিপেট করেছে। এই সংবিধানের আওতায় ওনারা সরকারও গঠন করেছে এবং শাসনও করেছে। সেখানে আমরা শাসন করছি এজ পারলো, এটা আমাদের ইচ্ছা নয়। কীভাবে ওনারা প্র্যাকটিস করবে? ওনার নিতাই দা একবার বলছে শেষ ভরসা আদালত, মনে আছে আপনার, আদালতের শুরুর দিকে। অত এখন কতক্ষণ বলে গেল যে আদালত শেষ হয়ে গেছে, এখানেও আমাদের আশা নাই। সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সরকার, আদালত, অল আন্ডার প্রশ্নবিদ্ধ টু বিএনপি। তাদের স্থানটা কোথায়? তারা যে আমাদের সঙ্গে খেলবে বা আমরা যে তাদের সঙ্গে খেলবো, দেয়ার ইজ নো স্পেস। আমি বারবার তাকে বলছি যে এইটা তো হবে না। ফুটবল খেলা ফুটবলের মাঠেই হয়, গ্যালারিতে গিয়ে খেলতে পারবো না। সিম্পল লজিকটা ওনারা বুঝতে পারছেন না কেন? এই জন্য বলছি যে দে আর আউট অফ টিউন উইথ দ্য টাইম। ওনারা বাংলাদেশকে চিনে না এখন। এই বাংলাদেশের তৈরিতে ওনাদের সরাসরি কোনো অবদান ছিল না। কোটার ভেরি সরি টু সে, বাট আই মাস্ট সে আওয়ামী লীগের ছিল অল থ্রু। ওনারা জুত পাচ্ছে না, দেখি কথা একটা বললাম। এই জুত পাওয়ার জন্য দে মাস্ট কাম টু দ্য রুল, যেখানে খেলা হয়। 2-1 এসেছিল আবার অফ হয়ে যায়, আনডিসাইডেড। কেন বর্তমান সংসদে তাদের 6 জন আছে না, একজন সাংসদ আপনাদের হারুন রশিদ, সে তো ওনারা মঞ্জুর ভাই বলবে তাকে কত সময় দেওয়া হয়, আপনারা কত সময় দেন, মাননীয় স্পিকার কত সময় দেয়, তার 1 ভাগও আমি পাই না, ক্যাবিনেট মিনিস্টার। সুতরাং কোথায় যে ওনারা প্রশ্ন করে আমরা কোনো আগাগোড়া পাচ্ছি না। উই ক্যান টক। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে দাবির বিষয় নয়, ডায়ালগের বিষয়, আলোচনার বিষয়। আলোচনার স্পেস কোথায়? সিনেট, মানে আমাদের মানে আমাদের সংসদ, এখানে সেখানে আসবেন, কথা বলবেন। আমি জিততে পারবো না, পাবলিক আমার সঙ্গে নাই, পুলিশ নাই, নাই, ও নেই, দিজ আর এক্সকিউজেস। এটা নাচতে না জানলে উঠান বাঁকা, নাচতে না, উনি নাচ বলে গেছে। 2-1 নেচেছিল, দূরের রিমোট কন্ট্রোলের নাচ ফ্রম অ্যানাদার প্লেস, সেই লাইন ভেঙে গেছে। ওদের আর রিমোট কন্ট্রোল নাচের তাদের আর কোনো আগ্রহ নাই। কেন করেছিল সেটা আমরা জানি, উনিও জানে। এখন জনগণের সামনে খেলাটা চলে এসছে, আসেন আপনাদের প্রকৃত রূপ বেরিয়ে যা গেছে জনগণের কাছে, ধরা খেয়ে গেছেন এবং আবার আপনার ধরা খাবেন, এই ভয়ে আপনারা আসছেন না। যে নো আদার থেকে জনগণ আপনাকে চিনেই না এখন। আমি ভেরি সরি টু সে। মঞ্জু ভাইয়ের কাছে সময় আমাকে 2 মিনিট টাইম। 2 মিনিট না, আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে নিয়ে 1 মিনিট দিতে পারি। আমারটা দিয়ে দিন। আচ্ছা জি জি, আপনি বলুন। না আপনি বলেন, তারপর মঞ্জু ভাইয়ের কাছে যাবো। 1 মিনিট নিয়ে নেন। মানে মান্নান ভাই এর বাইরে বলার মানে সম্ভব নয়। মানে মন্ত্রীদের বলার সীমাবদ্ধতা আছে, এটা আমি স্বীকার করি। মানে অত্যন্ত ভদ্রলোক মানুষ, এটা এর বাইরে বলবেন না উনি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মানে এই আমাদের আজকে টক শো, বিশেষ করে সময়ের টিভির টক শো, অত্যন্ত জনপ্রিয় টক শো। সারা বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন বাসায় মহিলারা, পুরুষরা তারা দেখছেন। আমি তাদেরকেই সাক্ষী রেখে বলতে চাই যে এই যে জনগণের ভোট কি জনগণ দিতে পারছে, আমি শুধু এইটুকু বলতে চাই, জনগণের ভোট যদি জনগণ দিতে না পারে, যেমন ধরেন আপনার পার্লামেন্টে 5টা সিট বিএনপি পেল, একজন পেল কত 3000, 4000, 5000। একমাত্র আমি ওই 5 জন বাদে সারা বাংলাদেশে হাইয়েস্ট ভোট পাইছি, 1 ঘন্টায় 75,000 ভোট পেয়েছিলাম। এবং এটা মানে তো এখন কথা হলো যে লড়াই করেছি শেষ মুহূর্ত পর্যন্ত। যাই হোক,
আমি রেজাল্ট জানি। এখন আমার বক্তব্য হলো যে আমরা শুধু জনগণের একটা নিরপেক্ষ ভোটের মানে আয়োজন করতে ইয়ে করতে চাই। দাবি মানে এটি, দাবি মানে তো দাবি আপনার সরকার আছেন, আপনাকে দাবি করব, দাবি আপনার যদি সোজা আঙুলে ঘি না ওঠে ব্যাখ্যা করব। পুরনো কায়দায় আর মানে সুপারি পড়া যাবে না। এবার বিল শেষ বা আমি আর কই খাবেন আপনি, এটা হবে না। এটা এবার কিন্তু মানে আসিতেছে শুভ দিন মান্নান ভাই, দিনে দিনে বহু বাড়ি আছে দিনা সুদিত হইবে ঋণ। এবার কিন্তু ঝড়ের পূর্বাভাস দিয়ে গেলাম আপনাকে। জি মঞ্জু ভাই, প্রশ্ন করে সময় নষ্ট করবো না, শেষ কথা। শেষ কথা যেটা বললো, আমি নিতাদের ওই কথাটা যে জনগণকে প্রশ্ন করেন ভোট দিতে পেরেছে কিনা। জনগণ কিন্তু ভোটটা দিতে চায়, কিন্তু একটু কন্ট্রাডিক্টরি মনে হলো। না দিলে দাদা কিন্তু মাঠে ছিল শেষ পর্যন্ত, ৭৫,০০০ ভোট 1 ঘন্টায় পেয়েছে। এইটা আমার কথা। আমার কথা হচ্ছে আপনি সরকারি থাকে, বিরোধী দলে থাকেন, গণতন্ত্রে, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনে থাকতে হবে। নির্বাচনে থাকা ছাড়া, কারণ দাদা কিন্তু একটা কথা দুবার বলেছেন, বিএনপি কোনো বিপ্লবী দল না। বিএনপি গণতান্ত্রিক দল যদি হয়ে থাকে, গণতন্ত্রে ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আর নালে গণ আন্দোলন করে যদি গণ অভ্যুত্থান করতে পারেন, সেই পরিস্থিতি তো নাই। তাহলে নির্বাচন, দাদা যেভাবে সিরিয়াসলি নির্বাচন করেছেন 18 সালে, বিএনপির কয়জন নেতা মানে এক একটা আসনে 3 জন 4 জনকে নমিনেশনে দেওয়া হয়েছে, ওনারা জানেনই না ওইখানে নমিনি কে। এই জায়গা থেকে সরে আসতে হবে। আর আমি আরেকটা জিনিস বিনীতভাবে বলে শেষ করবো, আপনার সময় নাই। 12 বছর আন্দোলনের পরিবেশ নাই। দাদা বলেছেন পুলিশ সরিয়ে দিয়ে জনসভা দিলে জনসমুদ্র হবে। বিনীতভাবে জানতে চাই, দাদা এরশাদ সাহেবেরও, এরশাদ যখন স্বৈরাচারী সরকার, তারও মন্ত্রী ছিলেন, তখন বিরোধী দলের স্পেস কি ছিল? আবার দাদা বিরোধী দল বিএনপির যখন নেতা, তখন আবার অন্য দল ক্ষমতায় ছিল। কে কাকে স্পেস করে দিয়েছে বিরোধী দলের, পুলিশ সরিয়ে নিয়ে কুসুমাস্তীর্ণ পথ করে দিয়েছে, আমার জানা নাই। দাদা যদি জানান আমাদের জানাবেন। আমি এইটুকু বলতে চাই, কারণ দাদা রাজনীতিটা কাছে থেকে দেখেছে। সরকারি ছিলেন উনি, এরশাদ সাহেবের দলে ছিলেন, বিএনপিতে ছিলেন, এবং এর আগে আরও অন্য দলেও ছিলেন, বাম দলে। ফলে সেই বাম রাজনীতি করে কি পরিমাণ পোড় খেয়ে এরশাদ সামরিক শাসন, স্বৈর শাসনের বিরুদ্ধে উনি টিকে ছিলেন, সেটা উনি জানেন। এটা যদি ওনার দলের নেতাদেরকে বোঝান, কর্মীদের, বিএনপির কিন্তু কর্মী আছে, সমর্থক আছে, নেতারাই কেবল মাঠে নাই এবং নীতিটা মাঠে নাই। এই নেতা এবং নীতি তারা যখন মাঠে থাকবেন, হয়তো জনগণ সম্পৃক্ত হবে, কারণ জনগণ কিন্তু একসময় পরিবর্তন চাইবে। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ ইন্দিরা চৌধুরী, ধন্যবাদ এম এ মান্নান, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।